আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ছাত্র সকল, আজ আমি তোমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খিয়া কবিতা আলোচনা করব। তো এর আগে আমি তোমাদের পাঠ্য বইয়ে একটা রূপকধর্মী কবিতা নোঙর আলোচনা করেছিলাম এবং এই কবিতাটার বিষয়বস্তু থেকে নিয়ে শুরু করে কবিতার প্রাসঙ্গিক আলোচনা যেগুলো হয় সেগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করেছি এবং এখান থেকে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা, সর্বোপরি যে লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করেছি। আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি তোমাদের ধ্বনি নিয়ে। সেখানে মূলত আমি স্বরধ্বনির একটা পাঠকে নিয়ে স্বরধ্বনির একটা অংশকে নিয়ে আলোচনা করেছি। তো আজকের আমাদের কবিতা হচ্ছে খিয়া কবিতা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য যে সমস্ত কবিতা রয়েছে সেই কবিতাগুলোর মধ্যে বা তোমাদের নবম শ্রেণীর যে সমস্ত কবিতা রয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য কবিতা হচ্ছে খিয়া। তাহলে আমাদের কবিতার নাম হচ্ছে খিয়া। কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। উৎস হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থ। চৈতালি কাব্যগ্রন্থ। ডেট হচ্ছে বেঙ্গলি টেক্সট। তো আমরা কাব্যগ্রন্থ দেখতে পাচ্ছি যে চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর উৎস হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থ। এখন শুরুতে আমাকে বলতে হয় এই কবিতা রচনার প্রেক্ষাপট কি। কবিতা রচনার প্রসঙ্গ, এই কবিতা রচনার কারণ বা প্রসঙ্গ বা প্রাসঙ্গিকতা। কেন এই কবিতাটা রচনা করেছিলেন
প্রত্যেক জিনিসের একটা কার্যকারণ সম্পর্ক থাকে। কার্যকারণ সম্পর্ক ছাড়া কোনো কিছু হতে পারে না। তোর একটা প্রেক্ষাপট রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, এ তোমাদের জানা। তাই রবি ঠাকুরকে জমিদারি সামলাতে অবিভক্ত বাংলাদেশে যেতে হতো বোটে করে বা নৌকা করে। কিসে করে? বোটে বা নৌকায়। ছোট বোট বা নৌকা একই জিনিস, যেতে। কোথায় সেটা? শিলাইদহের পাতিসর নদীতে। নদীটার নাম হচ্ছে পাতিসর। এই পতিসর নদীতে কবি যখন যাতায়াত করতেন বোটে করে, অর্থাৎ জমিদারি দেখাশোনার একটা দায়িত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাঁধে অর্পণ করা হয়েছিল। আর সেই দায়িত্ব কবি সামলাতে গিয়ে নিয়ত নদীর বুকে যাতায়াত করতে হতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়, আজ থেকে যদি আমরা 100 বছর পিছিয়ে যাই, তাহলে দেখব যে আমাদের এই অবিভক্ত বাংলাদেশে, পূর্ববঙ্গ এবং আমাদের এই পশ্চিম বাংলা, এর যাতায়াতের একটা মাধ্যম ছিল নৌকা। তখন রেলগাড়ির অত প্রচলন, উন্নত বাস, উন্নত যানবাহনের প্রচলন, আকাশপথের অতটা প্রচার এবং প্রসার হয়নি। যার ফলে তিনি যখন যেতেন, তখন নদীর দুই ধারে গ্রামের মানুষের আনাগোনা, যাতায়াত, নৌকা কেন্দ্রিক যে যাতায়াত, সেটা তিনি দেখতেন। এবং দুই গ্রামকে কেন্দ্র করে সাধারণ সহজ সরল জীবন যাপন কবির এই কবিতাতেই ধরা পড়েছে। তাহলে কবি এই কবিতাটা রচনার রসদ পেয়েছিলেন জমিদারির দায়িত্ব পালন করার সময় পতিসর নদীতে যে যাতায়াত করতেন, সেই যাতায়াতের পথেই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নজরে এসেছিল এবং তাই কবিতায় তিনি লিপিবদ্ধ করেছিলেন। তাহলে এই কবিতার রচনার রসদ কোথায় পেয়েছিলেন? এই কবিতা রচনার সূত্র কোত্থেকে এসেছিল, বা এই রচনার প্রাসঙ্গিকতা কোথায়, তা আমরা বুঝতে পারলাম। কবিতা খিয়া। আমাদের প্রশ্ন জাগতে পারে, খিয়া কি? খিয়া কি? খিয়া শব্দটা আমরা শুনেছি। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, এই খিয়া কি? খিয়া আমাদের গ্রাম বাংলা খিয়া অর্থে আরেকটা ব্যবহার হয়। তোমরা অনেকেই দেখেছো পুকুরে বা নদীতে মাছ ধরা হয়। জেলেরা মাছ ধরে, গ্রাম বাংলার তোমার আত্মীয় স্বজন, বাবা, কাকু, মামা মাছ ধরে থাকেন পুকুরে বা জলাশয়ে। সেখানে মাছকে ধরার জন্য জলের বুকে জালকে যে বিস্তার করা হয়, তার এক একটা পদক্ষেপকে খিয়া বলে। অনেকে প্রশ্ন করে, ক খিয়াতেই মাছটা হয়েছে, মানে কবার জালটা নিক্ষেপ করাতেই মাছটা হয়েছে। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে খিয়া অর্থে ওই অর্থে ব্যবহার করেননি। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খিয়া বলতে যাত্রী বহনকারী নৌকাকে বুঝিয়েছেন। খিয়া বলতে যাত্রী বহনকারী নৌকা। খিয়া হলো যাত্রী বহনকারী নৌকা বিশেষ, অর্থাৎ যে নৌকা যাত্রীদেরকে নিয়ে নদীর এপার থেকে ওপারে পৌঁছে দেয়,
আবার ওপার থেকে এপারে নিয়ে আসে, সেই নৌকাকে খেয়া নৌকা বলে। তাহলে আমরা এই কবিতার রচনার যেমন প্রসঙ্গ জানতে পারলাম, ঠিক তেমনি খেয়া অর্থে কি বুঝাতে চেয়েছেন তা জানতে পারলাম। এরপরে আমরা আসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করব। এখানে একটা কথা বলে রাখা ভালো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী তোমাদের কম বেশি জানা আছে। খালি কবিতা রচনার প্রসঙ্গে, কবিতা রচনার যখন আমরা খেয়া কবিতাকে নিয়ে এখানে আলোচনা উত্থাপন করেছি, তাহলে তার নিয়ম মেনে এবং প্রাসঙ্গিকতা বজায় রাখতে গিয়ে স্বাভাবিকভাবেই কবিগুরুর জীবনী সংক্ষেপে আলোকপাত করা প্রাসঙ্গিক হয়ে পড়ে। তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা প্রত্যেকেই জানো যে কবির জন্ম 1861 খ্রিস্টাব্দে 7ই মে। কবি জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে। বাংলা সাহিত্যের ইতিহাসে তথা বিশ্ব সাহিত্যে যে সমস্ত কবি সাহিত্যিক সকালে উদীয়মান সূর্যের মতো, উত্তর আকাশে ধ্রুব তারার মতো জল জল করছেন, সাহিত্যের ইতিহাসে যাদের নাম স্মরণীয়, যারা এখনো পর্যন্ত বাংলা তথা ভারতবাসী সর্বোপরি বিশ্বে মানুষের কাছে প্রাতঃস্মরণীয়, যারা সোনার অক্ষরের মতো ইতিহাসের পাতায় সাহিত্যের আঙিনায় জল করছেন, যাদের ছাড়া বাংলা সাহিত্যকে কল্পনা করা যায় না, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে অনেক গুণে গুণান্বিত করা যায়, বর্ণনা করা যায়। তিনি দার্শনিক, তিনি কবি, লেখক, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, প্রবন্ধকার, ছোট গল্প, রচয়িতা, সুরকার, চিত্রকর, দার্শনিক, এতগুলো বিশেষণে যদি বিশেষিত করি আমি, তবু মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছুই বলা হলো না। কবি, লেখক বা ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, প্রবন্ধকার, ছোট গল্প রচয়িতা, সুরকার, চিত্রকর, দার্শনিক, আর অনেক কিছু গুণে গুণান্বিত করা যায়। অর্থাৎ বাংলা সাহিত্যটা রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে কিছু করা যায় না। আবার তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক। বাংলা সাহিত্যে
শ্রেষ্ঠ সাহিত্যিক, আবার তিনি কি কবিগুরু, কবি গুরু, শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ আচ্ছা, আরো অনেক বিশেষণে আমরা বিশেষিত করতে পারি। কবিকুল শিরোমণি, অনেক কিছু বিশেষণে বিশেষণ করতে পারি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি তার জীবনে এত সাহিত্য, এত সঙ্গীত রচনা করেছেন, যার হিসাব নিকেশ করলে আমরা অবাক হয়ে যাব। 13টা উপন্যাস লিখেছেন। কটা? 13টা। উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো, আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি। চোখের বালি, ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে রচিত গোরা, সর্বকালের শ্রেষ্ঠ উপন্যাস গোরা, সর্বকালের শ্রেষ্ঠ উপন্যাস। যোগাযোগ, নৌকাডুবি, চার অধ্যায়, বিশেষ ভাবে উল্লেখ করতে পারি, ইত্যাদি লিখছি আমি, ইত্যাদি। কাব্যগ্রন্থ লিখেছিলেন 52টা। উল্লেখযোগ্য হিসাবে লিখতে পারি সোনারতরী, বলাকা, মানসী, প্রভাত সঙ্গীত, গীতাঞ্জলি, এখানে অসংখ্য কাব্যগ্রন্থের কথা আমরা বলতে পারি। 1913 সালে তিনি নোবেল পেয়েছিলেন সাহিত্যের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অনুবাদের জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে 7ই অগাস্ট পরলোক গমন করেছিলেন। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জানতে পারলাম, তার জীবনী সংক্ষেপে জানতে পারলাম, কবিতা রচনার প্রেক্ষাপট, কবিতার মূল ভাববস্তু কি, এটা একবার আলোকপাত করে নেব। তারপরে আমরা পরবর্তী ক্লাসে কবিতার লাইন ওয়াইজ যে আলোচনা, সেটা করে আমরা এমসিকিউ প্রশ্নে যাব। একটা নদী বয়ে গেছে, এখানে একটা নদী বয়ে গেছে মনে করো, আর সেই নদীর দুপাশে গড়ে উঠেছে গ্রাম। কবি বলেছেন এই দুটি গ্রামের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। এই গ্রামের লোক যাচ্ছে ওই গ্রামে, ওই গ্রামের লোক আসছে এই গ্রামে। মাধ্যম কি? নৌকা, খেয়া। এই যাওয়া আসার বিরাম বিরতি কিচ্ছু নেই। এই গ্রামের সহজ সরল, একেবারে আড়ম্বরহীন জীবন যাপন কবিকে আকৃষ্ট করেছে। তাই কবি এই কবিতায় তুলে ধরেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন, ভাষার মধ্যে ভাষাতীতকে প্রতিষ্ঠিত করিতে হইলে সাহিত্যের মধ্যে দুইটা জিনিস মিশাইতে হয়, একটা হইল সঙ্গীত, অপরটা হইল চিত্র। আমরা জীবনানন্দের কবিতাকে চিত্রময় বলে থাকি, তাহলে এই কবিতাতেও দেখেছি আমরা কবিতার বর্ণনার পাশাপাশি পাঠক সমাজে ভেসে উঠেছে একটা চিত্র, সেই গ্রাম বাংলা চিত্র। কবির পরে বলেছেন, এদের যাওয়া আসার মধ্যে কোনো বিভেদ নেই, বিরাম নেই, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না।
পৃথিবীর আর ঘটনা, বহির্বিশ্বের কোনো ঘটনার খোঁজও রাখে না, আর এদের জীবনযাত্রাতে প্রভাব বিস্তার করতেও পারে না। এদের অনবরত চলে। এ কথাই কবি বলতে চেয়েছেন। কত সাম্রাজ্য, কত সোনার মুকুট, কত ফুটে আর টুটে, অর্থাৎ সাম্রাজ্যের ক্ষমতা বদল হয়। এক সাম্রাজ্যের ক্ষমতার অবসান হয়ে অন্য সম্রাট এসে ক্ষমতায় আসীন হয়, তবু তাদের জীবনযাত্রার মধ্যে প্রভাব ফেলতে পারে না। তারা সহজ সরল জীবনযাপন করে। জীবন কারোর জন্য থেমে থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তোমরা অসুখী একজন কবিতায় দেখবে, সেখানেও বলা হয়েছে কি, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাল। অর্থাৎ জীবনের যে প্রবাহমানতা, জীবনের যে গতিময়তা, জীবনের যে ছান্দিক রূপ, জীবনের যে চলমানতা, জীবন যে স্থিরতা নয়, এবং সে যে একটা চলমান নদী, সেই বিষয়টাকেও কবি রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে এখানে ছন্দিত এবং নন্দিত করে তুলেছেন। কত যুদ্ধ, কত সর্বনাশ হয়েছে, ইতিহাসের ধারা অন্যদিকে বয়ে গেছে, তবু এই গ্রাম আর এক গ্রামের দিকে যাতায়াত বন্ধ হয়নি, অনবরত যাতায়াত চলেছে। কবি এই জিনিসটার পরে কবিতায় সবচেয়ে বেশি জোর দিয়েছেন। দুই গ্রামের মধ্যে আদান প্রদান বন্ধ হয়নি, অনবরত চলেছে। বিশ্বে যা কিছুই ঘটুক না কেন, কোনো ঘটনা এদের চলমানতার কাছে, এদের প্রবাহমানতার কাছে, এদের সচলতার কাছে, এদের আনাগোনার কাছে, এদের যাতায়াতের কাছে কোনো বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। কবি সেই কথাগুলো এই কবিতার পর খুব বেশি ট্রেস দিয়েছে। তাহলে আমি আজকে তোমাদের এই আলোচনায় এই কবিতা রচনার উৎস বা কারণ আলোচনা করেছি। খেয়া সম্বন্ধে বলেছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে অল্প বিস্তর আলোচনা করে সব শেষে তোমাদের কবিতার মূল বিষয়বস্তু নিয়ে আমি আলোকপাত করেছি। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরো বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ প্রত্যেকটা লাইন ধরে যে আলোচনা, সে আলোচনা তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যতটা আলোচনা হবে, সে আলোচনার পাঠ্য বইয়ে কবিতাটা পড়ে তোমরা কতটা উপলব্ধি করতে পারলে, এবং আমার এই ভিডিওর সঙ্গে, আমার এই ক্লাসের সঙ্গে তোমরা সেই ক্লাসটাকে শুনে কতটা রপ্ত করতে পারলে, সেটাই দেখার। তবে সবশেষে আমি বলবো, তোমরা মূল ভাব বা কবিতা পড়ার পরে তোমার সামগ্রিক যে মূল্যায়ন, সেটা তুমি কবিতা অর্থাৎ খাতায় তোমাকে প্রতিফলন দেখাতে হবে, অর্থাৎ লিখে প্র্যাকটিস করতে হবে।